যে এনকাউন্টারটা হলো সেটা কোথাও একটা গিয়ে সত্যটাকে চাপা দিয়ে দিতে পারে বা কোথাও একটা গিয়ে সত্যটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। এনকাউন্টার কখনোই একটা ইনভেস্টিগেশন প্রসেসকে হেল্প করে না, উল্টো এনকাউন্টার অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটাকে আটকে দেয় বা অ্যাকচুয়াল ট্রুথটাকে কোথাও একটা গিয়ে হাইড করে দিতে পারে। এনকাউন্টার সেই জায়গাটা আছে। এইখানে এনকাউন্টারটা সাধারণ মানুষকে এই জন্য ভাবিয়ে তুলছে যে একটা এমন ঘটনা ঘটেছে যেই ঘটনাটার আসল সত্যটা জানা খুব দরকার ছিল প্রত্যেকটা মানুষের জন্য। এই ঘটনায় দুটো দিক সামনে এসে, সেটা হলো একজন ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হচ্ছে এবং আরেকজন ব্যক্তির এনকাউন্টার মৃত্যু হচ্ছে। দুটো মৃত্যুর কোনোটাই অ্যাকসেপ্টেবল না, কোনোটাকেই মেনে নেওয়া যায় না। সরকার যদি আজকে এসে ডিসাইড করে বা পুলিশ প্রশাসন যদি ডিসাইড করে যে কে দোষী কে দোষী নয়, তাহলে আগামী দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে, কারণ পুলিশ প্রশাসনকে সেই ক্ষমতা দেওয়া নেই। আরএসএস প্রথম থেকে ইংরেজদের চাটুকারিতা করেছে এবং ভারতবর্ষে শুধুমাত্র ধর্মে ধর্মে লড়াই করিয়েছে। সাধারণ মানুষ প্রত্যেকে যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই নেমেছিল, শুধুমাত্র আরএসএসরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই নামেনি। তাদের প্রধান উদ্দেশ্য ছিল চাটুকারিতা করা। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য আমাদের নিজেদের প্রাণ বিসর্জন করেছে, সেই ইতিহাসে আরএসএসের কোথাও ভূমিকা নেই। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার হয়ে গেছে, আইনি কী কোনোরকমভাবে নিয়ম আছে যেভাবে এনকাউন্টার করা যায় বা আইন শুদ্ধ কি? ধরুন, এনকাউন্টার বলে তো কোনো শব্দ বা এনকাউন্টার বলে কোনো ওয়ার্ড তো আইনের ভাষায় নেই। আমরা ভারতবর্ষে যে আইনকে মেনে চলা হয়, যে ফৌজদারি আইন চালু আছে বা যে ক্রিমিনাল লসগুলো চালু আছে, সেই আইন অনুযায়ী এনকাউন্টার শব্দটার তো কোনো অস্তিত্ব নেই বা এনকাউন্টার বলে কোনো প্রসেস নেই। ভারতবর্ষের সিআরপিসি বা এখন যে বিএনএসএস চালু আছে, সেখানে এনকাউন্টার বলে কোনো পাওয়ার আলাদাভাবে পুলিশকে দেওয়ার নেই বা আমাদের আইন আলাদাভাবে এনকাউন্টার কিছু ফলো করে না। সেটা হচ্ছে সেলফ ডিফেন্সে যে কাজটা হয়, সেলফ ডিফেন্সের যে অধিকার দেওয়া আছে পুলিশদেরকে, সেই সেলফ ডিফেন্সের অনুযায়ী পুলিশদেরকে পাওয়ার দেওয়া আছে। সেলফ ডিফেন্সে পুলিশরা চালাতে পারে যে কাউকে গুলি বা এরকম কোনো ঘটনা ঘটলে, যেটা পুলিশরা নিজে সেলফ ডিফেন্স বা যেটাকে আমরা বলি আত্মরক্ষার কাজে পুলিশরা এই কাজগুলো করতে পারে, এই ক্ষমতাটা দেওয়া আছে। এবং এই আত্মরক্ষার ক্ষমতা সবাইকে দেওয়া আছে, সব নাগরিককে দেওয়া আছে। আমাদের বিএনএস আগে আইপিসিতে ছিল, এখন বিএনএস আছে। এই আত্মরক্ষার ক্ষমতা সবাইকে দেওয়া আছে। এবং এখানে প্রশ্নটা যেটা উঠছে, যেটা নিয়ে সমালোচনার বিষয় যেটা, সেটা হলো যে এইখানে এনকাউন্টারটা সাধারণ মানুষকে এই জন্য ভাবিয়ে তুলছে যে একটা এমন ঘটনা ঘটেছে যেই ঘটনাটার আসল সত্যটা জানা খুব দরকার ছিল প্রত্যেকটা মানুষের জন্য, সমাজের জন্য, তার পরিবারের জন্য, যেই মানুষের সাথে বা যেই বাচ্চা মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের জন্য, আমাদের এবং সমাজে সুষ্ঠুভাবে আইন পরিচালনা করার জন্য, বিচার ব্যবস্থার জন্য, একটা আনবায়াসড একটা জাজমেন্ট আসার জন্য এই সত্যটা আসা খুব দরকার ছিল। এবং কোথাও একটা গিয়ে এই যে এনকাউন্টারটা হলো, সেটা কোথাও একটা গিয়ে সত্যটাকে চাপা দিয়ে দিতে পারে বা কোথাও একটা গিয়ে সত্যটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে বা কোথাও একটা গিয়ে ইনভেস্টিগেশনটাকে টুইস্ট করে দেওয়া যেতে পারে, যেটা আইনি দিক থেকে দেখতে গেলে কোনোভাবে আমরা অ্যাকসেপ্টেবল না বা আমরা কোনোভাবে এটাকে আইনজীবীরা মেনে নিতে পারি না বা আইনের যে কোনো মানুষ, শুধুমাত্র আইনজীবী না, এখানে আপনি যে কোনো একজন বিচারককে, যদি একজন বিচারককেও জিজ্ঞেস করা হয় যে একটা এনকাউন্টার একটা ইনভেস্টিগেশন প্রসেসকে হেল্প করে কি করে না, প্রত্যেকটা বিচারক যারা আইন জানেন, যারা আইন মানেন, তারা সকলেই বলবেন যে এনকাউন্টার কখনোই একটা ইনভেস্টিগেশন প্রসেসকে হেল্প করে না, উল্টো এনকাউন্টার অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটাকে আটকে দেয় বা অ্যাকচুয়াল ট্রুথটাকে কোথাও একটাকে হাইড করে দিতে পারে। এনকাউন্টার সেই জায়গাটা আছে। কারণ আমরা দেখেছি গত কয়েকদিনে রাজ্য এই ঘটনায় তোলপাড় ছিল। প্রত্যেকটা মানুষের একটাই উদ্বেগ যে আমরা এই ঘটনা আসল সত্যি কীভাবে জানবো। পানিশমেন্ট দেওয়াটা সবথেকে বড় উদ্বেগ কখনো হয়ে দাঁড়ায় না। আজকের যুগে মানুষ ইমোশনাল ওয়েতে মানুষ ভাবে, মানুষ আবেগ দিয়ে ভাবে এবং আবেগ দিয়ে মানুষ মনে করে যেই অভিযুক্ত তাকে ফাঁসি দিয়ে দাও, যেই অভিযুক্ত তাকে এনকাউন্টার করে দাও। বাট সব কিছু তো আবেগ দিয়ে হয় না, আবেগের উপরে সত্যিটা আসে এবং সত্যি সবার উপরে। যেমনটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সত্যর জন্য সব কিছুকে ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। অতএব এখানে বিষয়টা হলো আসল সত্যিটা জানাটা খুব দরকার ছিল সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, নির্যাতিতার পরিবারের জন্য, অভিযুক্তর পরিবারের জন্য, সকলের জন্য সত্যি জানা দরকার ছিল। এবং এই ঘটনার দুটো দিক সামনে এসে, সেটা হলো একজন ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হচ্ছে এবং আরেকজন ব্যক্তির এনকাউন্টার মৃত্যু হচ্ছে। দুটো মৃত্যুর কোনোটাই অ্যাকসেপ্টেবল না, কোনোটাকে মেনে নেওয়া যায় না। সব কিছুর একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে, আইন অনুযায়ী সব কিছু হবে, আইন অনুযায়ী প্রপার ইনভেস্টিগেশন হবে এবং আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, বিচারকরা আছে, আইনজীবীরাও আছেন। সবার উপরে গিয়ে বিচারকরা আছে। বিচারকরা যখন জাজমেন্ট দিচ্ছে, সেইটা যে আইন মেনে যে ইনভেস্টিগেশন, আইন মেনে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের উপরে বিচারকরা বিচার দিচ্ছেন। এবং এই বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা সরকার যদি আজকে এসে ডিসাইড করে বা পুলিশ প্রশাসন যদি ডিসাইড করে যে কে দোষী কে দোষী নয়, তাহলে আগামী দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। কারণ পুলিশ প্রশাসনকে সেই ক্ষমতা দেওয়া নেই কে দোষী কে দোষী নেই সেটা বিচার করা, ক্ষমতা শুধুমাত্র বিচার ব্যবস্থাকে দেওয়া আছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন
প্রশাসনের ক্ষমতা হচ্ছে, যে ক্ষমতা দেওয়া আছে সেটা হচ্ছে সমাজে এই আইনটা যাতে, যে আইনগুলো আছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য সেটা যাতে বজায় থাকে সেটাকে দেখা, সেটা তদারকি করা। যখন কোনো ব্যক্তিকে অভিযুক্ত বলা হচ্ছে সেই ব্যক্তি যাতে সমাজে অন্য ব্যক্তি থেকে তাকে আলাদা করে নেওয়া হয়, তাকে যাতে অ্যারেস্ট করে নেওয়া যেতে পারে, তাকে যাতে সমাজে আর না রাখা যেতে পারে, সমাজের মানুষের থেকে তাকে দূরিয়ে সরে নেওয়া, এই সব কিছুর একটা আলাদা প্রিন্সিপাল আছে। আমরা কেন অ্যারেস্টের প্রসেসটাই এটা, অ্যারেস্ট করার মানেটাই এটা, যে একজন ব্যক্তি যে অভিযুক্ত সে যাতে আরও কোনো ঘটনা না ঘটাতে পারে, তাই তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে এই প্রসেসগুলো, এই পাওয়ারগুলো পুলিশদেরকে এই জন্য দেওয়া আছে। এর মানে এটা না যে পুলিশ বিচার করবে কে আসল দোষী কে দোষী নয়, সরকার বিচার করবে কে আসল কে দোষী নয়, মানুষ বিচার করবে, যেটা আজকে সবথেকে বড় উদ্বেগজনক বিষয়। সোশ্যাল মিডিয়াতে মানুষ বিচার করছে কে দোষী কে দোষী নয়। তাহলে এইভাবে তো হয় না, বিচার ব্যবস্থা এইভাবে চলে না, সমাজ এইভাবে চলে না। আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, এবং শুধু আবেগ দিয়ে একটা মানুষকে দোষী কি দোষী না সেটা বিচার করা যায় না। যদি আমরা কেউ এখানে ধর্ষকদের বাঁচানোর পক্ষে কথা বলছি না, আমরা বলছি যে ধর্ষক তাকে কঠিনতম শাস্তি দাও। আইন বিজেপি থেকে বলা হচ্ছে যে বামেরা নাকি উৎসাহিত করছে, ধর্ষকদের উস্কানি দিচ্ছে এবং তাদের মাত্র বিচারের কোনো তাদের উদ্দেশ্য নেই, শুধুমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের। আসলে সরকার পক্ষ বুঝতে পেরেছে যে এখন বিধানসভায় বিরোধী কেউ নেই, বিধানসভায় তারা বা রাজ্যে তাদের বিরোধী কেউ নেই, আর তারা ইচ্ছে করে বিরোধী দলটাকে ভাঙালো, বিরোধী দলটাকে ভাঙিয়ে টুকরো টুকরো হয়ে গেল বিরোধী দল। কোথাও একটা গিয়ে তাদের নীতিগত সমস্যা ছিল, নীতিগত বৈষম্য তাদের মধ্যে ছিল, বিরোধী দল টুকরো টুকরো হয়ে গেছে। অতএব এখানে প্রথম থেকে সিপিআইএমই শুধুমাত্র বিজেপির বিরোধিতা করে এসেছিল। সিপিআইএমের মধ্যে সেই পোটেনশিয়াল ছিল, বামেদের মধ্যে সেই পোটেনশিয়াল ছিল বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামা, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং এখনও কোথাও একটা গিয়ে ক্ষমতা দল বা শাসক দল বুঝতে পারছে যে প্রধান বিরোধী হিসেবে বামেরাই উঠে এসছে, এবং বামেরাই প্রধান বিরোধী হিসাবে এদের প্রোটেস্ট করতে পারে, বামেরাই প্রধান বিরোধী হিসাবে রুখে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের জন্য লড়াই বামেরাই করছে, হকার আন্দোলন থেকে শুরু করে প্রথম থেকে বামেরাই আন্দোলন করছে। তাই শাসক দল কোথাও একটা গিয়ে চাইছে যে বামেদের আন্দোলনকে যাতে হালকা করে দেওয়া যেতে পারে, তাই শাসক দল চাইছে মানুষকে বিভ্রান্ত করতে, আসল কথা মানুষের সামনে যাতে না আসে, কোনো প্রধান ক্ষমতাশীল কোনো বিরোধী দল যাতে না তৈরি হয়। কারণ ক্ষমতাবান বিরোধী দল আসলেই সরকারকে প্রশ্ন করবে, শাসক দলকে প্রশ্ন করবে। এবং বামেরা এখানে ধর্ষকদের শাস্তির বিরুদ্ধে নয়, বামেরা এখানে যেটা বলছেন বা সাধারণ আইন জানা মানুষ যেটা বলছেন, আমরা আইনজীবীরা যেটা বলছি সেটা হলো যে ধর্ষক প্রমাণিত হচ্ছে অত্যন্ত তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক তদন্তের মাধ্যমে তার কঠিনতম শাস্তি হোক। তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আমরা সেটাকে সাপোর্ট করছি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কিন্তু সেটা প্রপার প্রসেস মেনে, সেটা আইন মেনে, আইনি প্রক্রিয়া মেনে এবং সঠিক তদন্তের মাধ্যমে, এবং সেটা বিচারকদের মাধ্যমে। কারণ বিচারকরা এই জন্যই আছেন, বিচার ব্যবস্থা এই জন্যই আছেন। শেষ প্রশ্ন করব, পাপিয়া অধিকারী তিনি একটি মন্তব্য করেছেন, বলেছে যে যদি কোনো এনজিও মানুষ তৈরি করে সেটা হচ্ছে আরএসএস। কি বলবেন? দেখুন, আরএসএস সংগঠন প্রথম থেকেই ভারতবর্ষে আছে। আমরা ভারতবর্ষের স্বাধীনতার আগে দেখেছিলাম যে আর যাই হোক না কেন, যে কোনো মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকে যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই নেমেছিল, শুধুমাত্র আরএসএসরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই নামেনি, তাদের প্রধান উদ্দেশ্য ছিল চাটুকারিতা করা। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, আজকে আমরা একটা সিভিলাইজ সোসাইটিতে আছি, আজকে আমরা স্বাধীন আছি, আজকে আমরা ক্ষমতা সম্পন্ন একটা দল। সে যে শাসকই দেশ চালান না কেন, শাসক তো অনেক রকমের থাকে, কিন্তু দেশ তো দেশের জায়গায় থাকে। তাই ভারতবর্ষের দেশটা যখন তৈরি হয়েছিল স্বাধীন হওয়ার পরে, সেখান থেকে আজকে আমাদের যে জার্নি, আজকে আমাদের যে হিস্ট্রি আমাদেরকে আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। আজকে 2026 এসে ভারতবর্ষের যে জায়গায় দাঁড়িয়ে আছে, সব কিছুর পিছনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আছে, আমাদের যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য আমাদের নিজেদের প্রাণ বিসর্জন করেছে, সব কিছুর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে আরএসএসের কোথাও ভূমিকা নেই। অতএব আজকে আরএসএস এসে হঠাৎ করে নিজেদেরকে প্রাসঙ্গিক দেখাতে চাইছে, সেই প্রাসঙ্গিকতা তো আজকে থাকে না। আরএসএস প্রথম থেকে ইংরেজদের চাটুকারিতা করেছে এবং ভারতবর্ষে শুধুমাত্র ধর্মে লড়াই করিয়েছে। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের দলকে শক্তিশালী করার জন্য মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে, মানুষের মধ্যে হিংসা ছড়িয়েছে, মানুষের মধ্যে কোথাও একটা গিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। তাই আজকে তারা হঠাৎ করে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের রাজ্য রাজনীতিতে বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে কি আরএসএসের ভূমিকা নগণ্য খুব।